যুগ যুগ ধরেই চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি হাসপাতালে নানা ধরনের ছোট বড় অর্থোপেডিক সার্জারি সংগঠিত হচ্ছে। তবে প্রথমবার চট্টগ্রামে গেল ডিসেম্বরে 2 পায়ের হাঁটু প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও অস্টিও আর্থ্রাইটিসের রোগীদের হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে সফলভাবে। মেডিকেল বোর্ডের আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে জটিল অর্থোপেডিক সার্জারি বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার রাহুল ভান, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক বিভাগ, এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার নূর আহমেদ, রেজিস্ট্রার অর্থোপেডিক বিভাগ একই হাসপাতাল। আমাদের সঙ্গে আরও আছেন উত্তম কুমার, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, 2 পায়ের হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে যার, এবং আরও আছেন শফিউল আলম, অস্ট্রিও আর্থ্রাইটিসের রোগী যার হিপ রিপ্লেসমেন্ট সম্পন্ন হয়েছে। আমি প্রথমেই আমাদের অনুষ্ঠানের মধ্যমণি উত্তম কুমারের কাছে জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন কি সমস্যায় আসলে ভুগছেন, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। বাম পায়ের হাঁটুতে প্রচুর ব্যথা এবং সমস্যা নিয়েছিলাম বেশ অনেক বছর যাবৎ। বিভিন্ন ওষুধ খেয়েছি, বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছি, তারপর সার্জারি করতে বলছে। এরপরে কিছুদিন আগে এই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, যার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। আমি খবর পেলাম যে এখানে ভালো ট্রিটমেন্ট হয়, তা এসেই ওনাকে পেলাম। তো ওনার সাথে কথাবার্তা বলে ডাক্তার আসার আগে মানে এই ট্রিটমেন্টের জন্য আপনি কোথায় কোথায় ঘুরেছেন, কি করলেন, কতদিন থেকে সাফারিংসে আছেন? হ্যাঁ, করছি চিটাং মেডিকেল অর্থোপেডিক্সের একজন সিনিয়র কনসালটেন্টের সাথে করছি। উনিও বলছে যে এখানে অপারেশন করতে হবে এই জয়েন্টে, বাম পায়ে। তারপর অন্যান্য ডাক্তারের সাথে করছি অর্থোপেডিক্সের, ওরা ওষুধ দিছে, বিভিন্ন রকম ইঞ্জেকশন পুশ করছে জয়েন্টে। তো পরে বলছে যে ইঞ্জেকশন হবে না, এটা অপারেশন করতে হবে। তো আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি মাদ্রাজ দিয়ে করবো। আচ্ছা, তা আমাকে একজন বললো যে আপনি এখানে আসেন, এখানে ভালো ডাক্তার আছে। তো আমি ওনার দেখা পেলাম, ইন্ডিয়ান ডাক্তার, এবং ওনার সাথে কথা বলে আমার মনে হলো যেন আমার 2 পায়ের সমস্যা ছিল, 2 হাঁটুতেই। তা আমি রাজি হয়ে গেলাম আর কি একসাথে করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার রাহুল ভান, আই এম আস্কিং ইউ দ্য ফার্স্ট টাইম হোয়েন ইউ গেট হিম, মানে দ্যাট টাইম হোয়াট ওয়াজ হিজ সিচুয়েশন? The first time that I saw Mr. Uttam Kumar in the OPD, he was brought into the OPD in a wheelchair. So you can well imagine that he was not able to walk on his own legs, walk by himself. So that is a situation which is quite distressing for the patient as well as for the family, because you need assistance for even day-to-day activities. Everything that you need to do, you need help around. So a person becomes a sort of dependent on others. That was the situation that Mr. Uttam Kumarji came to us in the OPD, and then we saw him in the OPD, we examined him, and we advised some investigations, and then we formulated a plan to try and get him back on his feet. So that plan entailed a bilateral knee replacement surgery. Unilateral replacement surgery means one knee, if you operate upon, it's a very well tolerated procedure, but bilateral is a slightly more taxing and it is a more demanding procedure. It is a very taxing for the patient as well as for the operating team. But for this particular case, for this particular gentleman, we thought that this is the best possible cure that we can give him. And we started planning, and we were able to work him up, and we had the anesthetist also to have a look at him, and finally we admitted him, and we organized our things, and we were able to do a bilateral knee replacement surgery successfully. উত্তম কুমার, আপনার কাছে জানবো যে রিপ্লেসমেন্ট হওয়ার পরে আপনি কত দ্রুত আপনার কনফিডেন্ট ফিরে পেলেন বা কিভাবে আপনি সুস্থতার পথে গেলেন, সেই দীর্ঘদিনের যন্ত্রণা আপনি ভুলতে শুরু করলেন, সেই অভিজ্ঞতা জানতে চাই। আমি ডে বাই ডে, মনে করেন রিসেন্টলি আফটার অপারেশন আমি 1 মাসের মধ্যেই আমি বুঝতে পারছি যে আমি ডে বাই ডে আমার ইমপ্রুভ হচ্ছে, এবং স্টিল নাও আই ফিল বেটার। না, কিন্তু আপনার যখন রিপ্লেসমেন্ট হওয়ার পর কত ঘন্টার মধ্যে আপনি দাঁড়াতে পারলেন অ্যাটলিস্ট? মেবি 3 ঘন্টা, 3 আওয়ার্স। মানে সেটাকে আপনি ভেবেছিলেন? না, আমি ভাবি না এটা কখনো। তো আপনি হঠাৎ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন বা পার্শ্ববর্তী দেশে কেন যেতে চাইলেন? আসলে এটা এই ধরনের অনেকেই ওখানে যে করে আসছে, মাদ্রাজে, অ্যাপোলো বা আদার্স তো ওদের কাছে শুনছি যে এখানে ভালো ট্রিটমেন্ট হয়। আমার বিশ্বাস ছিল হয়তো ওইখানে যাব,
কিন্তু আমি এখানে আসার পর ওনার সাথে স্যারের সাথে কথা বলা, ডাক্তার রাহুল ভানের সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে মানে উনি এই কাজটা আমার করতে পারবে। আচ্ছা, এবং যদি আমি অর্থের কম্প্যারিজনটা বলি, যে আপনি যখন মাদ্রাজে যাওয়ার চিন্তা করছিলেন সেখানে কেমন টাকা শুধু ট্রিটমেন্টের পেছনে খরচ হবে, আনুষঙ্গিক খরচ কেমন হবে, এবং এখানে কত টাকায় আসলে সার্জারিটা আপনি করাতে পারলেন? হ্যাঁ, আমার মনে হয় আমার যদি ওখানে যেতাম আমি যে খরচটা হয়েছে এর চেয়ে বেশি যেত, কারণ আমার সাথে একজন যেত, প্লেনে যেতে হতো অত আসতে হইতো, তারপর আবার মনে করেন আমার মনে হয় এর চেয়ে বেশি লাগতো। না, কিন্তু ট্রিটমেন্টের খরচটা এখানে আপনার টোটাল কত লেগেছে? আমার ট্রিটমেন্টের খরচ টোটালটা আনুমানিক যদি আপনি বলেন। 7 লাখ প্লাস। আর মাদ্রাজে আসলে কত চাইছিল আপনার কাছে? চাই নাই, তবে আমি যারা করছে ওদের কাছ থেকে যেটা শুনলাম আর কি, ওরা টোটালি ওরা একজন গেছে শেয়ার প্লাস সাথে 8 লাখের কাছাকাছি। 8 লাখের কাছে এই ধরনের। হ্যাঁ। আচ্ছা, ডাক্তার নূর আহমেদ, আপনার কাছে জানবো যে দেশের বাইরে যাচ্ছি, আমার এখানে ফলো ট্রিটমেন্টের ঝামেলা আছে, আমি ঠিক সময়ে যেতে পারবো কি পারবো না, তো চট্টগ্রামে আসলে এটা প্রথমবার কেন হলো, এতদিন কেন এখানে হয়নি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আর এভারকেয়ার হসপিটাল চিটাগাংয়ে আসলে যে সেটিং আছে, অ্যানেস্থেটিক ডিপার্টমেন্ট বলেন, অর্থোপেডিক ডিপার্টমেন্ট বলেন, দে আর ভেরি স্পেশালাইজড, অ্যান্ড উইদিন শর্টেস্ট পিরিয়ড অফ টাইম আমরা অপারেশনটা পারফর্ম করা পসিবল এখানে। আর এখানে এক্সপার্ট অর্থোপেডিশিয়ান আছেন, এক্সপার্ট যারা অ্যাসোসিয়েটেড অর্থোপেডিক টিমে আছি, যারা টোটাল টিম ইজ টিম ওয়ার্কটা খুবই ভালো এখানে, এবং অতি স্বল্প সময়ে, যেমন আমরা অপারেশনের নর্মালি 3 ঘন্টা পরেই রোগীকে দাঁড়া করে দিতে পারি মোটামুটি, সে রোগীও তখন অনেক রিলিফ হয়, যেটা সে কল্পনাও করে না। তারপর যেটা হয়, মোটামুটি পরের দিন থেকেই রোগী হেঁটে নিজে বাথরুমে যাওয়া, স্বাভাবিক হাঁটা বসা সেটা নিজেই করতে পারে। এই দিক থেকে রোগী অনেকটা কুইক রিলিফ হয়, এবং এখানকার যে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন প্ল্যান, এটা খুবই ইউনিক। এখানে আমরা শিডিউল করে পেশেন্টকে একটা সময় দিয়ে নিয়ে এসে আমাদের যেগুলো ফিজিওথেরাপি বলেন বা যেগুলো তার অ্যাডভাইস দেওয়া লাগে কেয়ার করা হয়। এই কারণে রোগীর আর্লি রিকভারিটা ভালো, এবং এখানকার যে ওটি এনভায়রনমেন্ট, পোস্ট অপারেটিভ যে ইনফেকশন যে একটা বা আরও অন্যান্য যে কমপ্লিকেশনগুলো হয় এখানে ধরতে গেলে খুবই কম বা হয়ই না। সেদিক থেকে ইন জেনারেল যে পেশেন্টটা বিদেশ যে সার্ভিসটা পেত, সেই সেম সার্ভিসটা উনি এখানেই পাচ্ছেন। ধন্যবাদ ডাক্তার রাহুল ভান। I want to know that the full course of time from getting the patient and final outcome, how much time is needed for fulfillment of the course? For joint replacement surgery, the total, if you want to look at the total time span that the patient would feel that he is completely recovered, it will take several months. So typically a knee replacement patient would be using some kind of a walking support, or a hip replacement patient would be using some kind of a walking support assistance in the form of a walker or a walking stick or crutches for up to 6 weeks. There is no hard and fast rule, but typically people tend to look at around 4 to 6 weeks time of assisted walking. Typically it takes up to 2 to 3 months for a patient to feel completely at ease after having undergone a joint replacement surgery. But that is for the patient to feel completely at ease. But our protocol is to make the patient stand the day of the surgery itself, and to make the patient get out of the bed definitely by day 1. Thank you. We are going for a very short break, coming back within very few minutes. শফিউল আলম, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কিসের রোগী বা কি সমস্যা নিয়ে কত দিন থেকে ভুগছেন, এবং এটা কতটা অসহনীয় যন্ত্রণা নিয়ে আপনি দিন পার করছিলেন? আমি সর্বপ্রথম অ্যাক্সিডেন্ট হলাম বাইক অ্যাক্সিডেন্ট করার পর 2 বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়ে আমার একটা অপারেশন করেছিল। আর কোমরের যেই আমার ব্যথাটা এটা তখন ছিল না, হঠাৎ কিছুদিন পর আমাকে অপারেশন এটা হওয়ার পর কিছুদিন বছর যাওয়ার পরে আমি হাঁটতেছি, হঠাৎ ব্যথা করতেছে। আমার ব্যথাটা দেখে আমি চিটাগাংয়ের অনেক বড় বড় ডাক্তার দেখাইলাম। ওরা সবাই আমাকে বলতেছে তোমার কোমরের যে বলটা থাকে, কোমরের যে বলটা নষ্ট হয়ে গেছে। আমার মনে সান্ত্বনা পাচ্ছি না। 3-4টা মেডিকেলে গেলাম, চিটাগাংয়ের যত মেডিকেল 4টা মেডিকেলে গেছি আমি। 4টা মেডিকেল দেখার পরে আমি এক বড় ভাই, আমি বাসায় গেছি,
আমার বলে যে অমুক জায়গায় একটা এই মেডিকেলটা হয়েছে, তখন আমি জানতাম না, আমার বাড়ি ফতেঙ্গা, আমি জানতাম না। আমি আমার বড় ভাই বললো যে অমুক জায়গায় যায়, এখানে বিদেশি ডাক্তার আসে দেখা। তো আমি আসলাম এখানে, আসার পর জানতে জানতে স্যারের খবর শুনলাম, শোনার পর স্যারের কাছে আমি সব কিছু ডিটেলস নিয়ে গেলাম। কিন্তু আমরা সব এক্সরের মধ্যে ডাক্তারগুলো, আমাদের বাংলাদেশের ডাক্তারগুলো আমাকে বলছে যে তোমার বলটা নষ্ট হয়ে গেছে। আমি ভয় ঢুকে গেছে আমার, আমি স্যারের কাছে আসছি। স্যারের কাছে আসার পর স্যার তোমার বলটা জানে, তোমার এই যে বাইরের যে প্যাক্সার মাঠ এটা আছে ওইটা গেছে, তোমার একটা রক নষ্ট হয়ে গেছে, ওইটা ডিসপ্লেস করতে হবে, এটা ঠিক করলে তুমি হাঁটতে পারবো। আমি স্যারকে বারবার জিজ্ঞেস করলাম, স্যার আমি হাঁটতে পারবো? আর তুমি শিওর হাঁটতে পারবো? তখন আমি এখানে আসি, কথাবার্তা বললাম স্যারের সাথে, বলার পরে 1 সপ্তাহ পরে আমি প্যাগেসে এইখানে ঢুকলাম আর কি। আর চিটাগাং অনেক দেখা যায় আমার স্যারের কথার সাথে আমার বাংলাদেশের ডাক্তারের কথার সাথে অনেক বেশ কম, সেটা আমি ভয় পাইছিলাম। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার নূর আহমেদ। এই পার্থক্যটা আসলে কেন? মানে এই যে ডাক্তাররা ওপিনিয়ন একরকম দিচ্ছেন, এটা কি বিদেশি ডাক্তার তাই পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন তাই উনি এক্স্যাক্ট দিতে পারছেন? মানে এই পার্থক্যটা আসলে কেন, আপনি কি মনে করেন? ওনার যে সমস্যাটা ছিল, ওনার 2 বছর আগে অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পরে ওনার দুইটা, একটা হচ্ছে ফিমারের মাথা এবং ফিমারের যে অংশটা অ্যাসিডাবুলাম বলি, মাথাটা যেখানে লাগে হিপ জয়েন্টের। তো ওনার চিটাং মেডিকেল বা অন্যান্য জায়গায় যে অপারেশনগুলো করেছে, ওটা ওই হিপ জয়েন্টের অ্যাসিডাবুলাম বা যে মাথার যেখানে লাগে ওইখানের অপারেশন করা হয়েছিল। কিন্তু মাথা তো যে ভাঙা ছিল এটা ইনিশিয়ালি ধরা পড়েনি। তো ইনি প্রথম অপারেশনের পরে 1 বছর 2 বছর কিন্তু না পেইন যাচ্ছিল না, নর্মালি হাঁটতে পারতেছিল না। এই সমস্যা নিয়ে প্রায় 1-2 বছর উনি ভুগেছেন। তারপরে যখন আমাদের এখানে আসলো, স্যারের কেউ কি হিপ রিপ্লেসমেন্ট করার সিদ্ধান্ত দেন নাই? অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা অনেক পরে হয়েছে। যেটা আমাদের ডায়াগনোসিস হয় অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। ফিমোরাল হেডের যে মাথা, ওটা রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে এটা আস্তে আস্তে পচতে থাকে, যেটা আমরা ইনিশিয়ালি এক্সরেতে আসে না, আস্তে আস্তে অনেক পরে আসে এক্সরেতে। তারপর হচ্ছে এমআরআইতে যেয়ে আমরা এটা ফুললি ডায়াগনোসড হয়। তো এমন অবস্থায় রোগী আসে, তখন আসলে এটার অপারেশন ছাড়া কোনো বিকল্প নাই। তখন এই যে ফিমারের যে মাথাটা, যে ফিমোরাল হেড বলি আমরা, তখন এটা পুরো টোটালটা রিপ্লেস করতে হয় আর কি। আপনাকে ধন্যবাদ। ডাক্তার রাহুল ভান, প্লিজ টেল মি ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট পেশেন্ট। Mr. Sofiul Alam is a very active man. He believes he's a sportsman basically. Yeah. So he had an injury some years back, and he had a fracture of the acetabulum. Now, fracture of the acetabulum is a very complex injury. It was operated upon in Chittagong itself, but unfortunately, it is destined to lead to osteoarthritis of the joint. It is the hampering of the blood supply progresses to such a level that the cartilage gets destroyed. In spite of the bone being healed, the joint itself gets destroyed. So that happens eventually, that happens over a period of time. But for a young person, for a person who is active, who is keen on his sports and all, it is very limiting in his activity. So when he first came to us, his movements were completely limited in the hips. He was limping. He was walking on his own, but he was using assisted ambulation. He was limping, and he was extremely painful. That is the most important thing. So we examined him, we investigated, we formed a plan for him, and we decided that the best treatment that could be offered to him would be to replace the whole joint itself, because there was no way that it could have been saved. So we went ahead and we did a total joint replacement on him. The challenge was that it had already been operated upon first, the acetabulum. So there was a lot of hardware there, a lot of screws and a lot of plates there. So that was a challenge to accommodate our new implants into a system, into a place which has already been operated upon. So that was a major challenge, and Alhamdulillah, he has been doing well, and there has been no complication in his case. থ্যাংক ইউ। শফিউল আলম, আপনার কাছে জানবো যে অপারেশনের পরে মানে আপনি আগের কি অবস্থায় ছিলেন, এখন কি অবস্থায় আছেন? আমি অপারেশনের আগে 7 মাস আমি ভালো মতো ঘুমাইতেও পারিনি, বসতেও পারিনি, খাইতে পারিনি। অনেকজন যন্ত্র করতো, প্রস্তাব করতে যেতে পারতাম না, বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, সারাক্ষণ বালিশ নিয়ে শুয়ে থাকতাম বাসায়। এই অপারেশনের পর আমি 1 সপ্তাহের মধ্যে এই মেডিকেলে সুস্থ হয়ে হাঁটি, বাথরুমে গেছি, বাথরুমে হাঁটছি, এই আর কি খুব ভালো পাইছে। আমার
অসুবিধা হয় নাই, অতীতে অসুবিধা ছিল, অনেক ডাক্তার দেখা যায় আমি কিছু করতে পারিনি। এখানে আসার পরে আমি সম্পূর্ণ সুস্থ এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার নূর আহমেদ, আপনার কাছে জানবো যে অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে মানে চট্টগ্রাম কতটা স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে বলে আপনি মনে করেন, আর কোন সার্জারিগুলো এখন আমরা করতে পারছি না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চিটাগাং মেডিকেলের চিটাগাং যে এভারকেয়ার হসপিটাল, এখানে আমরা এখন মোটামুটি অর্থোপেডিক্সের সব ধরনের অপারেশনে হচ্ছে। আর্থ্রোস্কোপি বলেন, যেমন আমার হাঁটুর রগ ছিঁড়ে যায়, যেমন এসিএল, পিসিএল, এমসিএল বা বিভিন্ন হাঁটুর যে লিগামেন্টগুলো আছে এগুলো রিপ্লেসমেন্ট, আমাদের আর্থ্রোস্কোপিক রিপেয়ার অহরহ হচ্ছে। দেন হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, এগুলো আমাদের অ্যাভেলেবেলই হচ্ছে। এবং যে কোনো এনি সর্টস অফ ট্রমা ইজ এ বিগ থিংস। এটা একটা মানুষের অনেক রকম ভাঙা থাকতে পারে, সব রকমের ভাঙার চিকিৎসা এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবেই হচ্ছে এখানে। ধন্যবাদ। আমি শফিউল আলমের কাছে আবারও একটু জানতে চাইবো যে আপনি কত টাকা খরচে এখানে ট্রিটমেন্টটা করলেন, বা অন্য কোনো প্ল্যান করেছিলেন কিনা? আমি অন্য প্ল্যান করছিলাম ইন্ডিয়া যাওয়ার জন্য। ইন্ডিয়া যাওয়ার জন্য প্ল্যান করার পরে আমার এক বড় ভাই রাজশাহী থেকে বলছে, ইন্ডিয়া যদি আমি যাই, আমার রাজশাহী থেকে হয়ে গেলে আমার ওইখানে টোটাল খরচ হইতো 2.5 লক্ষ টাকা। তো বলছে, আর আমি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। যাওয়ার জন্য রেডি হওয়ার পর যে সময় আমি সব খবর নিয়ে এখানে কনফার্ম হলাম, ওইখানে 2.5 লাখ টাকাতে না করে আমি বাংলাদেশে এবার কেয়ারে করার জন্য সিদ্ধান্ত নিলাম স্যারের সাথে কথা বলার পর। আপনাকে ধন্যবাদ। ডাক্তার রাহুল ভান, দ্য বাংলাদেশি পেশেন্টস when they talk with his doctors, they feel comfort when they get good behavior from the doctor. Bangladeshi patients, their main argument from Bangladeshi doctors, they are not getting the good treatment, their behavior. This is the basic point, you think so, for healing? I think doctors everywhere are the same basically. The trainings, the protocols that are to be followed all over the world has become like a family. The protocols, the treatments are very well defined. There is no difference there. But make them confident. Yes, there is a difference here. Bangladesh is a country which has been bestowed with a huge population. A lot of people, a lot of excellent centers here. They get to see around at least 5 to 6 times the number of patients that a Western hospital or a corporate hospital in any other part of the world would see. If we are able to see at least 20 patients comfortably in a day, the same if we extrapolate it to the Bangladeshi hospitals, they see up to 80 to 90 patients in a day. So it is not that they would be doing something They are deliberately. getting fewer times to Yes, handle. they would perhaps have lesser time on their hands to convey what they actually have in their minds. It is in no means, by no means does it mean that they are less capable or that they mean less good for their patients. থ্যাংক ইউ। আমি উত্তম কুমার, আপনার কাছে জানবো যে আপনি যখন এভার কেয়ারে আসলেন বা যেখানে আসেন, প্রতিষ্ঠানের থেকেও আপনি বাইরের কোনো একজন চিকিৎসকের কাছে ট্রিটমেন্টটা নিচ্ছেন, সেজন্য কি কনফিডেন্স পেয়েছেন? মানে ব্যাপারটা কি আসলে এরকম যে আমার ট্রিটমেন্ট একজন পার্শ্ববর্তী দেশের একজন চিকিৎসক করছে যেখানে আমার যাওয়ার কথা ছিল, মানে কোন বিষয়টার প্রতি আপনি আসলে আস্থা পেয়েছেন? হ্যাঁ, এই কথাটা একদম সত্যি যে যেহেতু আমি পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য রেডি ছিলাম মেন্টালি, তো ওনাকে পাওয়ার পর, ওনার সাথে কথা বলার পর, আলোচনা করার পর, আমার রোগ নিয়ে আলোচনা করার পর আমার মধ্যে একটা বিশ্বাস জন্মাইছে যে মানে উনি তা পারবেন। ধন্যবাদ। আমি শফিউল আলমের কাছে একই প্রশ্ন জানতে চাই যে কোন বিষয়টা আসলে এই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে টেনেছে? উনি বাংলাদেশি না, সেটি কি কোনো কারণ? না, তার বিহেভিয়ার, নাকি এখানে খরচ, কোনটা? সর্বপ্রথম ডাকছে আমি এক্সরেটা 4টা ডাক্তারকে দেখাইছি বাংলাদেশে। 4টা ডাক্তার মধ্যে 3টা ডাক্তার বলছে আমার বাল্বটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, স্যারের কাছে আসার পর সর্বপ্রথম আমি স্যারকে বলে দেখানোর পর স্যার আমাকে যখন বললো যে তোমার বাল্বটা নষ্ট হয় নাই, তখন আমার মনটা ভরে গেল। আচ্ছা, বলটা অনেকে করছে যে ওইটা হয় নাই, আমার বাংলাদেশে বল কাটার পর অনেকে হাঁটতে পারতেছে না, আমি ভয় পাইছি ওই জিনিস। আমার পাশে একটা ছেলে আছে, আমার মামাতো ভাই লাগে, ওর বলটা নষ্ট হলো, বলটা কাটি, বল লাগাইছে, ও হাঁটতে পারতেছে না এখন, এমনি হাঁটতেছে, আমি ভয় পাইছি ওইটা। স্যারের কাছে আবার স্যার যখন আমাকে বললো যে সবই তোমার এই জিনিসটা হয় না, এই জিনিসটা হয়, তখন আমরা কনফিডেন্স আসছে। কনফিডেন্স আসার পর আমি তারপর স্যারের সাথে কথা বললাম। আচ্ছা, ধন্যবাদ। ডাক্তার নূর আহমেদ, আপনার কাছে জানবো যে এই যে আমাদের রোগীদের দেশের বাইরে চলে যাওয়ার
আগ্রহ এবং ট্রিটমেন্ট এখানে শুরু করার আগেই তারা ভাবেন যে আমি দেশের বাইরে চলে যেতে চাই বা পার্শ্ববর্তী দেশ থেকে ট্রিটমেন্টটা নিয়ে আসি, মানে এটা বন্ধে আসলে কি করা যেতে পারে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে যেটা হয়, একই ডক্টরকে অনেকগুলো পেশেন্ট দেখা লাগে। অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার ধরন এবং ডাক্তারদের যেই চিকিৎসা ওয়ার্ল্ড ওয়াইড একই প্রোটোকল এবং সেম। যেটা হয়, পেশেন্টকে একটু সময় দিতে হয়, পেশেন্টের কথা শুনতে হয়, পেশেন্ট কী কষ্ট নিয়ে আসছে সেটা গুরুত্ব দেওয়া লাগে। এই আস্থাটা যখন পেশেন্ট পাবে, তখন পেশেন্ট পরবর্তী চিকিৎসা কন্টিনিউ করার জন্য তার একটা মনের মধ্যে একটা আস্থা জাগে। এই আস্থাটাই তাকে পরবর্তী চিকিৎসার জন্য আনতে সাহায্য করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রাহুল ভান, হোয়াট ইজ ইউর সাজেশন অর অ্যাডভাইস ফর বোথ পেশেন্টস ইন ফিউচার? To get back to their lives as best as they can and to be active contributors to society. That's what. থ্যাংক ইউ, এবং আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরাও চাই যে সব চিকিৎসা ঢাকামুখী না হোক, চট্টগ্রাম যেমন তার সক্ষমতা দেখিয়েছে একটি বেসরকারি হাসপাতালের মাধ্যমে, এখানে বসেই অর্থোপেডিক সার্জারির জটিল জটিল যে অপারেশনগুলো সেটি এখানে বসে সম্ভব হচ্ছে, যাতে অন্তত যাতায়াতের খরচ, থাকা খাওয়ার খরচ, ভোগান্তির খরচ, দালালের পাল্লায় না পড়া, সেই সমস্যার সমাধানগুলো কিন্তু এখানে হচ্ছে। এবং চট্টগ্রামবাসীর জানা উচিত যে তারা তাদের নাগালের মধ্যে কোন সেবাগুলো পাচ্ছে। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।